শীর্ষেন্দু মুখোপাধ্যায় নৃসিংহ রহস্যতে রামরিক গোয়ালা বলতো ভূতে নাকি তার গরু মোষের বেশিরভাগ দুধ খেয়ে নেয় আর তাই তাকে বাধ্য হয়ে জল মেশাতে হয়। কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় দুধে জল মেশাচ্ছে কোন ভূতেরা? এই প্রশ্নে ভোটের 1 বছর আগে থেকেই রাজ্য রাজনীতিতে একেবারে হই হই রই রই কাণ্ড। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ প্রথম প্রশ্ন। ভোটার লিস্টে গুজরাট হরিয়ানার নাম ঢুকিয়ে বাংলা দখলের ছক। বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী। গরমিল খুঁজতে তৈরি করলেন দলীয় কমিটি। কিন্তু দায়িত্বে তো বড় ভূমিকা থাকে বিডিও, এসডিও আর ডিএমদের। তাহলে কারচুপির দায় কি করে এড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসন? দ্বিতীয় প্রশ্ন। 1 বছর আগে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার তালিকার নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন বিরোধী দলনেতা। এখন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তাহলে ভুতুরে ভোটার তাড়াবে কোন ওঝা? আর সব থেকে বড় কথা, আনলই বাকি? তৃতীয় প্রশ্ন। ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ঢোকাতে হবে। কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই চার্জশিটে পরিচয় ছাড়া শুধু নাম কেন? এজেন্সি ভয় পাচ্ছে দেখে ভালো লাগছে, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে সিবিআই ইডির ক্রমাগত ব্যর্থতাই কি এই আক্রমণের সুযোগ করে দিচ্ছে? চতুর্থ প্রশ্ন। বিধানসভা ভোটে লক্ষ্য 215-এরও বেশি আসন। টার্গেট বেঁধে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়ালও কনফিডেন্ট ছিল, ভাই চলে গেছে দিদি ভাইও যাবে, খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। 25 ফেব্রুয়ারিতেই বেজে গেল 26 ভোটের দামামা। পঞ্চম প্রশ্ন। কেউ কেউ বলছে ওই দাদার রাজনীতি করি, সবই আমার নজরে থাকে। দলের প্রতীকটাই কিন্তু আসল। দলের রাজ তারই হাতে। নেতাকর্মীদের আবার স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রী। মুকুল শুভেন্দুর মতো এবারও বেঈমানদের আমিই চিহ্নিত করব, হুঁশিয়ারি অভিষেকের। এখন প্রশ্ন হলো, কার নিশানায় কে? তবে শুরুতেই দেখাবো বিজেপি আর নির্বাচন কমিশনের কারসাজিতে নাকি ভোটার তালিকায় ঢুকছে ভিন রাজ্যের লোকের নাম। আজ বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। তেনাদের নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালোভাবে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? সরকার যার, কারচুপির ক্ষমতা তো তার। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা দিয়ে মন্তব্য অধীর চৌধুরীর। যাদের সরকার তাদের দায়িত্ব, এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। 2004 সালে যখন উনি কাগজ ছড়েননি, ভোটার লিস্ট, বাংলার ভোটার লিস্ট ছড়েছিলেন এবং তখন তিনি এনডিএ অংশীদার ছিলেন। ভোটার লিস্ট সংশোধনের কাজ করে কে? সিওর অফিস থেকে, রিটার্নিং অফিসার, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার আন্ডারে থাকে। গ্রামে যেমন ভূত ধরতে ওঝা ডাকা হয়, তেমনি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরতে একটা কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে এই কমিটিতে তিনি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতাকে। একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের,
তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। যদি ডিওপিটির নর্মস ভায়োলেশন হয়, সিবিসির নর্মস ভায়োলেশন হয়, আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। আসল কথা আপনি নিজে ভয় পেয়েছেন। ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না, হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে। ইনি জানেন না, ইনি এত দিনকার রাজনীতিবিদ, প্রশাসন চালিয়েছেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, 14 বছরের মুখ্যমন্ত্রী, এর সামান্য নত্যসত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না। একাল কি সেকাল, তৃণমূল কি বিজেপি? দুর্ভাগ্যের বিষয় হলো ভুতুরে ভোটারের অভিযোগ বঙ্গ রাজনীতির পিছু ছাড়ে না। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগ মারাত্মক, কিন্তু একই সঙ্গে বলতে হবে বিরলতম অভিযোগ। ভোটার তালিকায় কারচুপি, তালিকায় জল মিশেছে, ভুয়ো ভোটারে ভরা তালিকা, ভোটার তালিকায় গুজরাট হরিয়ানার লোক ঢোকাচ্ছে বিজেপি। আবার বলছি, রীতিমতো উদাহরণ দিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরলতম কেন বলছি? কারণ এই ধরনের অভিযোগ সাধারণত করে থাকে বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার করেছেন। আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার তালিকার অভিযোগ গত কয়েক বছরে করেছেন। এমনকি এক্ষুনি দেখাবো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। কিন্তু শাসক বিরলতম বলছি এই জন্য যে রাজ্যের ভোটার তালিকা তৈরি করতে সবথেকে বড় ভূমিকা পালন করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা, ছোট থেকে বড় আমলারা। তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য সত্যি হলে রাজ্য প্রশাসনের একটা বড় অংশ আসলে বিজেপির হয়ে কাজ করছে। ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি অর্ণব সাহার কাছে যাব। অর্ণব, আমি প্রথমে যেটা আসবো এটা হচ্ছে ভয়ঙ্কর কারচুপি, এবং শুভেন্দু অধিকারী বলছেন এই কাজ অনলাইনে হয় না। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে অনলাইনেই হয়, কিন্তু অনলাইনে হলেও তার পদ্ধতির পরতে পরতে রাজ্যের আধিকারিকরা ইনভলভ থাকতে বাধ্য। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এআরও এই কাজ করছে। অনেক জায়গায় মিষ্টির প্যাকেট গেছে। আমি না, মুখ্যমন্ত্রী বলছেন ডিএমদের দেখা উচিত। কেন ডিএমদের দেখা উচিত? একমাত্র ব্যাখ্যা হচ্ছে জেলার বাই ডিফল্ট রিটার্নিং অফিসার হচ্ছেন সেই জেলার শাসক, অর্থাৎ সেই জেলার ডিএম। আমি বলছি এ সত্যি হলে অন্য মানতে হবে যে রাজ্য প্রশাসনটা দিল্লিতে বসে আসলে বিজেপি চালাচ্ছে, এবং সেটা রাজ্যের শাসকের ব্যর্থতা নিশ্চয়। এই অভিযোগটা সুমনদা 12 তারিখে মমতা ব্যানার্জি করেছিলেন, যেদিনকে রাজ্য বাজেট পেশ হয়। 13 তারিখে সংসদের সামনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি করেছিলেন। কিন্তু ঠিক তার 5 দিন আগে একই অভিযোগ রাহুল গান্ধী এবং সঞ্জয় রাউত সাংবাদিক সম্মেলন থেকে করেছিলেন, এবং তারা পরিষ্কার করে বলেছিলেন যে দুটো রাজ্যের কথা বলেছিলেন, যে একটা রাজ্য হচ্ছে দিল্লি, একটা রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। একটা জায়গায় 8 লক্ষ ভোট বেড়ে গিয়েছে অত্যন্ত দ্রুত, আর একটা হচ্ছে মহারাষ্ট্র যেখানে 44 লক্ষ ভোট বেড়ে গিয়েছে অত্যন্ত কম পরিসরের মধ্যে। অর্থাৎ এটা একটা মডেল, এবং এই মডেলটা যে করা হচ্ছে বা এটার মধ্যে এই সন্দেহটা যে অনেক বেশি করে দানা পাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে 17 তারিখে আমরা যেটা দেখলাম, জ্ঞানেশ কুমারকে যে পদ্ধতিতে এখানে মধ্যরাতে কমিশনার করা হলো। 19 তারিখে আমি বলছি জ্ঞানেশ কুমার 30 সেকেন্ডের জন্য সরিয়ে রাখো, সেটা হচ্ছে অর্থাৎ নিজের অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিশ্বাস করছেন না। তার কারণ উনি বলছেন মিষ্টির প্যাকেট চলে যাচ্ছে। এবং অর্ণব, আমি এইভাবে জিজ্ঞেস করতাম না যদি বহুবার, আমি আর্কাইভে দেখছিলাম, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোটা প্রশাসনটা চালাচ্ছে রিমোট কন্ট্রোলে, এবং নানা অভিযোগ করেছেন। এখন ভোটের অন্তত 1 বছর বাকি, তার আগে বলছেন যে এই পদ্ধতিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 19 তারিখে হিয়ারিংটা হবে, ঠিক তার 48 ঘন্টা আগে মধ্যরাতে জ্ঞানেশ কুমারকে তড়িঘড়ি করে বসিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশনার করে বসিয়ে দেওয়া হলো, এবং যে পদ্ধতিতে ওরা পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। আগে সিজিআই ওখানে বসার কথা ছিল, সেই জায়গায় ওখানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী বসবেন। সুতরাং সংখ্যাগরিষ্ঠ থেকে যাচ্ছে হচ্ছে যারা কেন্দ্রে রয়েছে তারা, অর্থাৎ বিজেপি। এই যে পদ্ধতি, কিন্তু এই এক অভিযোগ উঠেছিল, আপনার মনে থাকবে অর্ণব, মনে থাকবে যে রাজীবা সিনহাকে যখন পদে বসানো হয়েছিল স্টেট ইলেকশন কমিশনার পদে, তখন একই অভিযোগ উঠেছিল। তিনি মুখ্য সচিব ছিলেন। এখানে যে অভিযোগ, সেই অভিযোগটা প্রেক্ষিতে বলছি। আমি বলছি যে রাজ্য নির্বাচন কমিশনার একই অভিযোগ, কিন্তু বিজেপি দখল করার চেষ্টা করছে প্রত্যেকটা রাজ্য, এবং তার মধ্যে শুধুমাত্র যে তারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে তা নয়, তার সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে তাদের সাংগঠনিক বহু রকমের কাজকর্ম তারা করছে, বহু রকমের স্কিম নিয়ে তারা
যাচ্ছে সেগুলো তারা করছে। একটা অংশ হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা এই ধরনের ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করে। কিন্তু নির্বাচন কমিশনকে তো রাজ্য প্রশাসনের আমলারা রিপোর্ট করেন না, সেটা কি করে হচ্ছে? আমি বলছি যে এটা না হওয়ার কিছু নেই। আমি বলছি এই অ্যাগ্রেসিভনেস, যে বিজেপি এতটাই অ্যাগ্রেসিভ যে আমাদের যারা আধিকারিক নির্বাচন বিভিন্ন জেলায় যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে একটা অংশ ভেতরে হয়তো সাবোতাজ করছে কিনা সেটা তো অবশ্যই দেখা দরকার, এবং সেই কথাকে আজকে মমতা ব্যানার্জি বলেছেন। বেশ এবার অ্যাগ্রেসিভ বিজেপির অ্যাগ্রেসিভ প্রতিনিধি প্রণয় রায় কি বলেন তা সেই দিকে আমার নজর থাকবে। কিন্তু তার আগে অন্তত একটা জায়গায় অনেক দিন পর একটা ইস্যু পেলাম, যে ইস্যুতে আমি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একমত। কেন এই মারাত্মক কথাটা বললাম? যে শাসক এবং বিরোধী দুপক্ষই ক্রমাগত ভুয়ো ভোটারের ইস্যুটাকে তুলছে। আমি প্রণয়দাকে অজস্র উদাহরণ দিতে পারি, আমি খুব ছোট্ট দুটো উদাহরণ দিই। এক হচ্ছে যে আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি 2024 লোকসভা ভোটের ঠিক আগে, আজকে 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে লিখিতভাবে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন আবার বলছি, ঠিক 1 বছর আগে 2024-এর 28শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী, দেখাবো। এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন, বলছেন না ভোট দিইনি। যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ 11 সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। প্রশ্নটা খুব পরিষ্কার যে তাহলে পশ্চিমবঙ্গের ভোটের ভবিষ্যৎ কি ভূতের ওপর নির্ভর করছে? আমরা জানি না, কিন্তু কাট টু 13ই ফেব্রুয়ারি, এই বছরের 13ই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই ভুয়ো ভোটার নিয়ে? পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, অন্তত একটা বিষয় যে ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে, এই বিষয়ে শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির অন্তত মতভেদ নেই, এটা মানতে হবে। দেখুন, লাভলি খাতুন মালদার রশিদপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে এতদিন কাজ করে গেলেন। এই কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। দেখা যাচ্ছে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আসামের এসটিএফ পশ্চিমবঙ্গে এসে একটা রেড করেছিল পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে। আনসারুল্লাহ বাংলার মুর্শিদাবাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের দেখা যাচ্ছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং কান্দি 2 জায়গাতেই নাম আছে, আপনারা নিউজ করেছেন। বারাসাতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস তিনি প্রকাশ্যে বলছেন যে ওখানে অনেক বাংলাদেশি থাকে, ওদের নাম সব ভোটার লিস্টে তুলতে হবে। জাকিরদার লিঙ্কটা খুব ভালো করে জানেন, আপনারা নিউজ করেছেন। তো এইটা হচ্ছে তৃণমূল। না, আমি সব বুঝলাম প্রণয়দা, অর্থাৎ যে দুজনেই আপনারা তৃণমূল এবং বিজেপি একই কথা বলছেন যে ভুয়ো ভোটার তালিকা, আপনারা বলছেন বাংলাদেশিরা আছে, রোহিঙ্গার জল মিশেছে, আর তৃণমূল বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে জল মিশেছে। আমি ওটাই বলছি, জল কোথা থেকে মিশেছে জানি না, কিন্তু দুপক্ষই মানছেন যে জলটা মিশেছে। আমরা বলছি জল মিশেছে। তৃণমূল রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, জামাতি, জিহাদি এদের নাম তুলবে, তাদের অসুবিধা নেই। গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে কর্মসূত্রে যদি কেউ কলকাতায় আসে, সে যদি নাম চলতে যায় তখন সে বহিরাগত হবে। অথচ ইউনুস পাঠান কোথাকার ভোটার? গুজরাটের ভোটার, তাকে নিয়ে আসলো পশ্চিমবঙ্গে, এখানে এমপি হয়ে গেলেন। কীর্তি আজাদ কোথাকার ভোটার? বিহারের ভোটার, পশ্চিমবঙ্গে এসে তিনি এমপি হয়ে গেলেন। তারপরে শত্রুঘ্ন সিনহা বিহারের ভোটার, চলে এলেন পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করলে এমপি হলো। মানে আপনারা মেরুকরণ উস্কে দিচ্ছেন আর বাঙালির জাত্যাভিমান উস্কে দিচ্ছেন যে অন্য রাজ্য থেকে এসেছে, অর্থাৎ ওনারা প্রাদেশিকতা উস্কাচ্ছেন, আপনারা মেরুকরণ উস্কাচ্ছেন। আমরা যেটা বলতে চাচ্ছি, ইউনুস পাঠান এসছে, কীর্তি আজাদ এসছে, নিশ্চয়ই এসছে, যে কোনো ভারতীয় আসতেই পারে, তাই জিততেও পারে। অর্থাৎ যারা ভারতীয়
তাদেরকে আপনি প্রার্থী করবেন, জেতাবেন, অসুবিধা নেই। আর কর্মসূত্রে যদি কেউ এসে নাম তুলে তখন তার বিরোধিতা করবেন। আর এই লাভলি খাতুনদের মতো এদেরকে ওই যে জাকির তার লিঙ্কটা জানে করে জামাতি জিহাদি রোহিঙ্গাদের নাম তুলে ভোটের দিন জিতবেন, এই খেলা ধরে ফেলা হয়েছে। আর এই খেলা ধরে পারা হয়েছে বলেই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে কথা বলছেন, আদারওয়াইজ কি আছে যে ভোটার লিস্টের এই যে বলছেন যে ভূত আছে, কিন্তু ভূতের পরিচয় কি, ভূতের পোশাক কি, কোন রাজ্যের ভূত, সেই নিয়ে হচ্ছে বিতর্কতা। অনেকক্ষণ ধরে পরিষ্কার করে বলছি যে উনি যেটা বললেন, প্রণয়বাবু যেটা বললেন, সেটা হচ্ছে ওনার ন্যারেশনটা হচ্ছে পুরোপুরি সাম্প্রদায়িক ন্যারেশন, রোহিঙ্গা মুসলিম। তোমাদের ন্যারেশনটা প্রাদেশিক ন্যারেশন, বাংলা বনাম অন্য রাজ্য। ডেমোগ্রাফি যদি কলকাতা হাইকোর্টে প্রমাণিত বাংলাদেশে অনুপ্রবেশকারী, পশ্চিম দিক থেকে কলকাতা হাইকোর্টে প্রমাণিত বাংলাদেশে অনুপ্রবেশকারী, বড় অংশ পূর্ব বিহার হয়ে গেছে। কলকাতা হাইকোর্টে একদল বলছেন যে সাম্প্রদায়িক, একদল বলছেন সাম্প্রদায়িক ন্যারেশন, আর একদল বলছেন প্রাদেশিক ন্যারেশন। আচ্ছা, ভূতের পরিচয় কি হতে পারে আমরা জানি না, কিন্তু এটা ঠিক একেবারে 2005 সালে এই এবিপি আনন্দ চ্যানেলের জন্মলগ্ন থেকে এই ভুয়ো ভোটার তালিকায় আমরা একের পর এক প্রতিবেদন, একটা সময় সিরিজ করা হয়েছিল। সরকার পাল্টে গেছে, কেন্দ্রে পাল্টেছে, রাজ্যে পাল্টেছে, কিন্তু ভুয়ো ভোটারের ঘটনা, অভিযোগ নয়, ঘটনা পাল্টায় না। যেমন সাম্প্রতিককালে আমি বারুইপুরের চম্পাহাটির একটা উদাহরণ দিচ্ছি, তাতেই বুঝতে পারবেন যে একেবারে এর ভেতরে তথ্যগত কোনো বিকৃতি নেই, অর্থাৎ ভুয়ো ভোটার আছে, তালিকায় জল আছে। এবার জল কারা মেশালো আর জলের পরিচয়টা কি, বিতর্কটা তাই নিয়ে। আমার পরের প্রতিবেদন বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত নিয়ে। ভোটের আগে ভোটার তালিকায় সেই ভুতুড়ে কাণ্ড, কেউ নেই তবু আছেন, কেউ আছেন তবু নেই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সম্প্রতি এই বিষয়ে তথ্য তালাশ করতে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে পৌঁছেছিলাম আমরা। একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে, সব থেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখান থেকে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে তারা এই এলাকারই নন। দেখতে পাচ্ছেন একাধিক নাম, ছবি সব রয়েছে। না এদেরকে চিনি না, এই এলাকায় না। আপনি একটু দেখুন, দেখে একটু চিনতে পারেন কি বলুন। না, এগুলো তো আমি চিনতে পারছি না, কখনো দেখিনি এদেরকে। একদিকে ভোটার তালিকায় যাদের নাম ঢুকেছে তাদের এলাকার লোকেরাই চিনতে পারছেন না, আবার অন্যদিকে এই এলাকার যারা বহুদিনের ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে। এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ হয়েছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। আগে দিতাম, 2 বছর কার্ডের নাম নেই, ভোট নেই, কার্ডের নাম ওঠেনটা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। চম্পাহাটির বাসিন্দা প্রদীপ সরকার কদিন আগেও ভোটার তালিকা পরীক্ষা করেছেন, কিন্তু দীর্ঘদিন ভোট দিয়ে আসার পরও নিজের নামটা খুঁজে পাননি। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে, কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। কিন্তু ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা কিংবা যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এটা তো সহজ কাজ নয়। কাদের পক্ষে এটা সম্ভব, শাসক না বিরোধী? সশরীরে আমার ভেরিফিকেশন হবে, তারপরে মানে ব্লক লেভেল অফিসার যদি ইয়েস আর নোর মধ্যে যদি ইয়েস করে, তারপরে সেটা ইআরও মহকুমা শাসকের পর্যায়ে যাবে। তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে একে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। এন্টার প্রসেসটাতে রাজ্য সরকার ছাড়া অন্য কারো ভূমিকা এখানে নেই। পুরোটাই রাজ্যের প্রশাসনের উপর ভিত্তি করে নির্বাচন হয়, ভোটার তালিকা সংশোধন হয়। এ রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নতুন নয়। অনেকে মনে করিয়ে দিচ্ছেন বাম জমানায় ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে তৎকালীন রাজ্য সরকারকে নিশানা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটার তালিকায় যে ভুতুড়ে কাণ্ডের অভিযোগ উঠছে, তাহলে তার দায় কার? রঞ্জিত হালদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা জিনিস পরিষ্কার, ভূত আছে এবং সেই ভূতের ভবিষ্যৎ উজ্জ্বল। তার কারণ 26-এর তো বেশি দেরি নেই, শাসক বিরোধী দুপক্ষই বলছে যে ভূতে ভোট দেবে। আমি এই প্রশ্নে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথ, এক হচ্ছে বাস্তবে কি সম্ভব? আজকে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলেছেন এই করে দিল্লি মহারাষ্ট্র হারিয়েছে, ওরা ধরতে পারেনি, আমরা ধরতে পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি রহস্যটা উন্মোচন করে দিলাম। আমি বলছি দুটো প্রশ্ন এর থেকে হয়। এক হচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লিতে সরকার পাল্টানোর মতো একটা বৃহৎ গণতান্ত্রিক বিষয়, সেটা তালিকা পাল্টে হয় কিনা, এবং 2 হচ্ছে গুজরাট হরিয়ানা থেকে ভোটার এনে পশ্চিমবঙ্গের খেলাটা পাল্টে দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, প্রথমে বলি যে এটা কিন্তু
উনি বলছেন ওরা ধরতে পারেনি। আপ কিন্তু সঞ্জয় সিং 11ই জানুয়ারি পরিষ্কার করে বলেছিলেন যে এখানে প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোলো তৎকালীন চিফ মিনিস্টার আতিশি তিনি বললেন যে আমরা ফল মেনে নিয়েছি এবং ভোটাররা যা চেয়েছে তাই হয়েছে, অর্থাৎ উনি কিন্তু ভোটের ফলকে একেবারেই মেনে নিয়েছিলেন। এবার আসি প্রসেস। আপনি এই যে বিশ্বনাথ বললেন প্রসেসটা ভালো করে দেখুন। অনলাইনে কি করা হয়, অনলাইনে ফর্ম 6 একটা ফর্ম ফিল আপ করতে হয়, তার সঙ্গে 3টে প্রমাণপত্র দিতে হয়। একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, কারণ যে এলাকায় সে ভোটার হতে চাইছে সেই এলাকার সে বাস করে কিনা। 2 হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, 18 বছরের উপরে তার বয়স কিনা। আর সে নাগরিকত্বের একটা প্রমাণ আধার, যাতে সে নাগরিক কিনা সেটা তাকে প্রমাণ করতে পারবে। এইগুলো দেখবার দায়িত্ব কিন্তু এগুলো চলে গেল, এটা কিন্তু এখানে হয়ে গেল না। এবার দেখবার দায়িত্ব বুথ লেভেল অফিসারের। আমি এই বুথ লেভেল অফিসার বিএলও ইনফরমেশন আপনার কাছে টাকা আছে, এটা ইলেকশন কমিশনের মানে ইসিআই নির্দেশ। এখানে যে বিএলওগুলো সারা পশ্চিমবঙ্গে দেওয়া আছে তাতে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের প্রাইমারি টিচার, স্কুলের টিচার, এসএসকে, আশাকর্মী, পঞ্চায়েত কর্মী, এদের সব স্কুল টিচার, এদের নাম আছে এবং তাদের ডেজিগনেশনও নাম এবং ডেজিগনেশন বলে দেওয়া আছে। তাহলে তো যে এলাকায় এটা যাচ্ছে তারা ফিজিক্যালি ভেরিফাই করবে, মানে আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও যদি করতে হয় এই জিনিসই করতে হবে, তার ক্ষেত্রে এই জিনিসই করতে হবে যে এখানে বুথ লেভেল অফিসারের কাছে যেতে হবে। এরপরে তারা যদি স্যাটিসফাইড হন তখন তারা এটা পাঠিয়ে দেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওর কাছে। ইআরও দেখে টোটালি স্যাটিসফাইড হলে তারপরে উনি এটাকে নাম ঢোকানোর দেবেন। গোটা ব্যাপারটা সুপারভাইজ করেন রিটার্নিং অফিসার আরও। তাহলে এখানে বিজেপির ভূমিকা কোথায়? এখানে এরা তো সবাই এই যে পঞ্চায়েত কর্মী, স্কুল শিক্ষাকর্মী, এদের এরা তো সবাই মুখ্যমন্ত্রীর সরকারি কর্মচারী। এবার আসুন তাহলে উনি বললেন, কারণ শুভেন্দুবাবু বলছেন 14 বছরের থেকে জানেন না, উনি আমাদের সবার থেকে বেশি জানেন। কিন্তু উনি বলছেন ব্যাপারটা বলছেন উনি একটা ভোটের সময় যেভাবে বলেছেন বোঝাই যাচ্ছে নির্বাচনের অন্যতম বড় ইস্যু হচ্ছে এইটা স্ট্র্যাটেজি তৈরি করছেন যে উনি মুসলিম কনসলিডেশনকে আরো তার পক্ষে যাতে থাকে তাদেরকে একটা পলিটিক্স অফ ফিয়ারের জায়গা আনতে চাইছেন। কিন্তু বিশ্লেষক হিসেবে আমার মনে হয়েছে এটা মানে মুখ্যমন্ত্রী আমার থেকে অনেক বেশি ভালো রাজনীতি বোঝেন, কিন্তু আমার মনে হয়েছে এটা বিজেপির হিন্দু কনসলিডেশনকেই সাহায্য করেছে। কারণ উনি যে দুটো নাম বলেছেন সে দুটো সংখ্যালঘু নাম, এবং সেই সংখ্যালঘু নাম যখনই উনি বলছেন সেই সংখ্যালঘু নাম মানে মুসলিম হিন্দু সংখ্যাগুরুদের নাম চলে আসছে সংখ্যালঘুদের বের করে, তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি বাই হুক আর ক্রুক হিন্দু কজকেই তুলে ধরবার চেষ্টা করছে। দ্বিতীয় নম্বর, বিজেপি বলছে বারবারই বাংলাদেশ থেকে আসা ভোটার, বাংলাদেশ থেকে তো সংখ্যালঘু মানে আমাদের দেশের সংখ্যালঘু তারা আসেনি, আমাদের দেশের সংখ্যাগুরুরাও এসছে। তাহলে তো বিজেপি সঙ্গে সঙ্গে এনআরসির কথা বলতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলেছেন এনআরসি আমরা চালু করব। তার মানে বিজেপির যে হিন্দু কনসলিডেশন, হিন্দুত্বের যে জোর কড়া হিন্দুত্বের বার্তা দিতে চাইছে সেটা আবার প্রমাণ হয়ে যাচ্ছে এবং আবার প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। অন্য মানবেন না, আমি এটা পুরোটা মানছি না। কারণ উনি যেটা বললেন এই যে মুসলিম নাম আনার কথা, কিন্তু যতটা আপনি নরম করে বললেন স্যার, কিন্তু তার থেকে অনেক বেশি করে আর অনেক বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে এরা কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করছে। এবং এখানে যে বারবার করে এটাকে অস্বীকার করা যে পশ্চিম থেকে ঢুকছে এবং পশ্চিম থেকে নাম আসা এবং পশ্চিম থেকে ডেমোগ্রাফি পাল্টে দেওয়া, এটা একটা বিস্তীর্ণ অঞ্চল বাংলা, যেখানে কেউ যেটা অস্বীকার করতে পারে না সেটা হচ্ছে এই এআরও এবং আরও তারা তো রাজ্য সরকারের এর আগে এই একই প্রশ্ন আমি তো একই প্রশ্নের আমি উত্তর দিলাম যে একটা অংশ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা কিনা ভিতরে ভিতরে কাজ করছে এই সরকার ফেলে দেওয়ার জন্য বা এই সরকার বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলছি যে তত বেশি করে জানা যাবে জিনিসটা কারা আছে। প্রশ্ন হচ্ছে ভূত কার, তৃণমূল না বিজেপি? আচ্ছা, মীরা পান্ডেকে তোমার মনে আছে? মীরা পান্ডে যখন কথা শোনেনি তখন মীরা পান্ডেকে কিরকম দাঁত নখ দেখিয়েছিল তৃণমূলের সরকার। আবার দিদির ভাই সৌরভকেও আমরা দেখেছি কিভাবে পঞ্চায়েত নির্বাচন লুট হয়েছে, কিভাবে পৌরসভা ভোট লুট হয়েছে। তুমি প্রতিবেদন দেখাবার সময় বামফ্রন্ট সরকারের সময় তুলনা করলে আমি শুধু বিনীতভাবে বলছি, আমি 50টা পৌরসভার নাম বলতে পারি
আমি একাধিক পৌরসভার গ্রাম পঞ্চায়েতের নাম বলতে পারি যেখানে বিরোধীরা জিতেছে দিনের পর দিন জিতেছে গণতান্ত্রিক উপায়, কিন্তু তৃণমূল সরকারে আসার পর অন্যরা জিততে পারে। আমি কৌস্তবকে বলছি যে যেখানে তুলনাটা সেটা হচ্ছে যে যারা বিরোধী থাকে তারা ভোটার এই ভুয়ো ভোটার তালিকার ইস্যুটা তোলে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে তুলেছিলেন। এই ইস্যুতে সংসদে প্রতিবাদে ওয়েলে নেমে এসেছিলেন। আমি দ্রুত একবার 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, 12ই এপ্রিল 2009 তিনি বলেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা যা সিপিএমের পার্টি ক্যাডারের মতো আচরণ করেছে তাদের এক্ষুনি পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং সুষ্ঠু ও অবাধ ভোট করার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হোক। একটা এপিক নাম্বারে 500টা ভোটার, এই বাংলায় এই জিনিস হবে? কোনো রাজ্য তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলায় আমরা বারবার বলি এই সরকারকে বরখাস্ত করা উচিত, কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা জাস্ট সিপিএম এর পার্টি ক্যাডারের মতো বিহেভ করছেন তাদের ইমিডিয়েট তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হোক। এমনিতেই ভোটার লিস্ট আপনারা দেখেছেন, একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার। কেন বাংলায় এই জিনিস হবে? কোনো রাজ্যে তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলায় আমরা বারবার বলি এই সরকারকে বরখাস্ত করা উচিত, তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকায়। কিন্তু আমি বলছি যে এই একই ইস্যু ঠিক যেরকমভাবে তিনি বলছেন, আজকে যদি তাঁর প্রশাসনের একটা অংশ এই তালিকায় কারচুপি করে, অন্য একটাই প্রশ্ন থাকে, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কতজনের বিরুদ্ধে ব্যবস্থা থেকে বড় কথা হচ্ছে কারচুপি করছে। এবং কথা আজকে কি বার্তা ডিএম থেকে আমরা যে বার্তাটা দিয়েছেন সুমনদা, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে ভোটার তালিকা মিলিয়ে দেখুন কোন জায়গায় এইরকম ভুতুড়ে ভোটার যেটা আপনি বলছেন, এই বার্তা না অর্ণব, আমি বলছি এটা ক্রিমিনাল অফেন্স, তুমি মানবে? যদি কেউ আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী কোট আনকোট কথা, কেউ মিষ্টি নিয়েও এই কাজ করে, অর্থ বাদ দিচ্ছি, রাজনৈতিক প্রভাব বাদ দিচ্ছি, সেটাও ক্রিমিনাল অফেন্স। এটা তো বার্তা দেওয়ার ব্যাপার নয়। একদমই তাই, সেটা তো খুঁজে বার করতে হবে, প্রশাসনিক ব্যবস্থা। সতর্ক থাকতে। মানে যে পানাগড় ইস্যুতে আজকে আমার বিরুদ্ধে আরেকটা নোটিশ এসছে, সেইটা যদি আসে, আমি যে প্রশাসনের যারা এত বড় ক্রিমিনাল অফেন্স করলেন, কজনকে সতর্ক করা হয়েছে, সন্ধ্যাবেলা তুমি প্রোগ্রাম করেছিলে সল্টলেক ভোটের দিন সন্ধ্যাবেলা, যেদিন তোমার সাংবাদিক মার খেলো ওখানে, সেদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী 10 বছর আগে মারা গেছে, সে ভোট দিয়ে গেছে। আসলে মুখ্যমন্ত্রীর এই ভয় আমাদের ভালো লাগছে। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 2026 সালে বিরোধী নেত্রী হিসেবেই ওনাকে থাকতে হবে। রাস্তায় নেমে বিরোধী নেত্রী হিসেবে যেভাবে 2005 সালে ভোটার লিস্ট ছুঁড়েছিলেন, আবার ওই ইস্যুতেই বলতে হবে জনগণকে যে ভোটার লিস্টের কারণে আমি হেরে গেছি। তো মুখ্যমন্ত্রীর এই যে ভয়, প্রণয়দাদের দল স্লোগান দিয়েছিল আপকি বার 200 পার। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। রাজ্য বিজেপির প্রস্তুতি কি একেবারে পরিসংখ্যান দিয়ে, সেটা প্রণয়দার কাছে কতটা স্বস্তিকর জানি না, তাও এই অনুষ্ঠানেই আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে পরের ইস্যু, যে তৃণমূলে কাকে কাকে চার্জশিট দিতে হবে নির্বাচন আসলেই এটা মনে পড়ে যায়, তখন দেখবেন এজেন্সির তৎপরতা। মঞ্চের ওপর থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ফের একটা ভোট, ফের একবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, ফের তুঙ্গে রাজনীতি। তৃণমূল দাবি করছে ভোট এসেছে বলে এজেন্সি তাদের টার্গেট করছে। বিজেপি বলছে এজেন্সি যা করছে আইন অনুযায়ী। আর সিপিএম কংগ্রেস কটাক্ষে সুরে বলছে ভোট আসছে, এজেন্সি সক্রিয় হবে, ভোট চলে যাবে, সব থেমে যাবে। এটাই নিয়ম, এটাই সেটিং। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর উপরে। সিবিআইডির তদন্ত শুধুই মানুষকে বোকা বানানোর খেলা, এই তত্ত্ব প্রমাণ করতে কংগ্রেস আবার টেনে আনছে সিবিআই এর চার্জশিটের প্রসঙ্গ, যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছে, কিন্তু তার পরিচয় উল্লেখ করেনি সিবিআই। আপনাকে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ, মমতা ব্যানার্জি আরো 10,000 নাম আছে, কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন কোনটা? এটা তো রহস্য। কেন নাম আসছে কিন্তু পদ আসছে না? কেন? কোন রহস্যের, কোন কারণে
কোন রহস্যময় কারণে নাম আছে, পদ নেই। চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার থেকে গরু পাচার, রাজ্যে মামলার ছড়াছড়ি, শুধু কোনটার তদন্ত কবে শেষ হবে, কবে বিচার শেষ হবে, আর কে শাস্তি পাবে, সেই প্রশ্নেরই কোনো উত্তর নেই। সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাবো। কৌস্তব, এক হচ্ছে গতকাল অবধি তোমরা বিরোধীরা মানে কংগ্রেস বাম তারা বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে দেখা যাচ্ছে, কিন্তু কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিবিআই কেন চার্জশিটে স্পষ্ট করলো না, এইটাই হলো সেটিং। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে ঠিক এক কথা বলছেন যে দু জায়গায় খালি আমার নামটা দিয়েছে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ, বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। আমি বলছি যে বিজেপির মতো ভাব বাচ্চে কথা বলছেন অভিষেক। সিবিআই ইডি ভয় পেয়েছে এবং সিবিআই ইডিকে এই ভয় দেখে তার ভালো লাগছে। আমি বলছি তাহলে ভয়ে চার্জশিটে নাম উল্লেখ করলো না সিবিআই, গতকাল সন্ধ্যের পর থেকে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেখলাম, আর আজকে সকালবেলা নেতাজি ইন্ডোরে দেখলাম ঠাকুর ঘরে কে, আমি তো টাকা নেইনি, নিজেই বললেন। কেন বললেন তিনি জানেন, নিজে একটু ঘাবড়েও আছেন মনে হলো। ইডি বললেন, বলে তারপর বললেন সিবিআই চার্জশিট বললেন। কিন্তু মুশকিল হলো হচ্ছে অভিষেক ব্যানার্জি নামে একজন তো কংগ্রেসের নেতাও আছে, আপনাদের চ্যানেলে আসে, কংগ্রেসের নেতা, খুব ভালো ছেলে, তো তার নামও তো হতে পারতো, নিজেই বলে দিলেন, তাহলে নিজেই বলে দিলেন। তাছে সুজয় কৃষ্ণ মানে কালীঘাটের কাকু, সে তো বলেছিল আমার বস অব্দি পৌঁছতে পারবে না। আবার আরেকটা নাম পাওয়া যাচ্ছে, বিজেপির নেতা, একদা বিজেপির নেতা, কখন তৃণমূল কখন বিজেপি, আপনি বুঝতেই পারবেন না। গোডাউনটা তো এক, শোরুম দুটো আলাদা, গোডাউনটা এক। আমি বলছি দুর্নীতি প্রমাণ হলে ফাঁসি, এতদিন বলেছিলেন, আজকে বললেন নাম পাওয়া গেছে, কিন্তু তারপর যদি আবার নাম যদি আসে তাহলে ফাঁসি, এতদিন বলেছিলেন, আজকে বললেন নাম পাওয়া গেছে, দুর্নীতি যদি প্রমাণ করা যায় তাহলে ফাঁসি। তো আমি বলছি এসব ছেড়ে দিন, সিবিআই ইডির ক্ষমতা থাকে, হিম্মত থাকে তো ভাইপোকে গ্রেপ্তার করুন, পিসিকে গ্রেপ্তার করুন। বারবার বলছেন ন্যাশনাল পার্টি, আর কিসের ন্যাশনাল পার্টি, বড় করে বলুন না, বড় করে ভাবুন, ইন্টারন্যাশনাল পার্টি। ভাইপোর বন্ধু ভানুয়াতুতে গিয়ে লুকিয়ে আছে, কোথায়, ইন্টেলিজেন্স কোথায়, কোনো ব্যবস্থা হচ্ছে না। তো আমরা বলছি যে ঘটনা আমরা দেখছি, সিবিআই চার্জশিটে নাম দিল না কেন? আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্রর ডেজিগনেশন অবধি আছে, পার্থ চট্টোপাধ্যায়ের ডেজিগনেশন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুই। যে আজি বসন্ত জাগ্রত দ্বারে, এত বেশি জাগ্রত না হলে ভালো হতো, অ্যালজোলাম দাও তারে। সিবিআই ইডি তুমি দেখবে মাঝে মধ্যে মমতা ব্যানার্জি এটা কথা ঠিকই বলেছেন, ভুল বলে ফেলেছেন সত্যিটা, যে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, মাঝে মাঝে জেগে ওঠে, মাঝে মাঝে অ্যালজোলাম, মাঝে মাঝে জেগে ওঠে, ঠিক নির্বাচনের আগে জেগে ওঠে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। আসলে আরএসএস এর দুর্গা, আরএসএস চায় যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকুক, আর তৃণমূল শুধু মুসলমান করবে, আর বিজেপি মুসলমান করবে, তৃণমূল হিন্দু করবে, বাইনারি চলতে থাকবে। মানুষের সমস্যা, মানুষের ইস্যু। আজকে একটা নির্বাচনী কর্মী সভা হলো, পিপলস ইস্যুর কথা আছে, বলছে আমাদের দলে একটাই প্রতীক, আর সবাই জানে আপনাদের দলে একটাই প্রতীক, সেটা হচ্ছে টাকা। টাকা মূল কংগ্রেস, মানুষ বলছে 75-25, 75 থাকবে, 25 হচ্ছে 25 থাকবে, 75 কালীঘাটে যাবে। একদল মুসলমান করবে, একদল হিন্দু করবে, তোমরা শূন্য করবে। মুশকিল হচ্ছে একদল রামনবমী করবে, একদল হনুমান, একদল রামনবমী করবে, একদল একদল রামনবমী করবে, যারা জোট সঙ্গী একদল রামনবমী করবে, একদল হনুমান জয়ন্তী করবে। আমরা জাম্বুমান জয়ন্তী করবো না, আমরা মানুষকে প্রতিটি মুহূর্তে সিপিআইএম এর তরফ থেকে যারা আসেন এবং তারা যে লাইনে কথা বলেন, যে ন্যারেটিভে কথা বলেন, কতটা ক্লোজ বিজেপির ক্লোজ হয়ে যাচ্ছে, যত বেশি করে কমে যাচ্ছে তত বেশি করে কমে যাচ্ছে, যে আজ কেন ওদের ভোটটা চলে যাচ্ছে বিজেপি। মমতা ব্যানার্জি বলছেন যে সিবিআই দেখতে আমরা যে একেবারে পরিষ্কার ভোটটা চলে যাচ্ছে, যাবেই তো। আইএসএফ বললেই আমার আবার একটা সিরিয়ালের নাম মনে পড়ে, কে আপন কে পর। এই নিয়ে আরো আধ ঘন্টা চলতে পারে, কিন্তু তার আগে আমি সমীরদার কাছে যাব। আমি বলছি আমি জানি না সেটিং কিনা সমীরদা, তৃণমূল চ্যালেঞ্জ করার সুযোগটা পাচ্ছে, তার কারণ হচ্ছে এজেন্সির ব্যর্থতা, এবং এই ব্যর্থতা কিন্তু শুরু হয়েছে আজ থেকে 11 বছর আগে, অর্থাৎ যখন সারদা বা চিটফান্ডের মামলায় তদন্ত শুরু করলো। এবং রাজনৈতিক মঞ্চ থেকে শুধু নয়, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট অবধি বারবার মাননীয় বিচারক এবং বিচারপতিরা ভর্ৎসিত করেছে এজেন্সিকে, তাদের গতি নিয়ে, তাদের যে তদন্ত পদ্ধতি বারবার প্রশ্নের সামনে এসেছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া নিয়ে বারবার তারা সময়সীমা মেনটেন করতে পারেনি, বারবার তিরস্কৃত হয়েছে কোর্টে। আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব কথাটা বললো, আমি একেবারে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোট যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে, ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। কেন আংশিকভাবে একমত, যে আমরা তো দেখেছি যে মাসের পর মাস, বছরের পর বছর গোসলো চলে, ভোট এলে হঠাৎ যেন ঘুম ভেঙে যায়, এটা তো ফ্যাক্ট। দেখো, প্রথম কথা হলো যে ভোট এলে সিবিআই জাগে, এটা আমার কাছে মানে সঠিক নয়। তার কারণটা হলো ভারতবর্ষে এতগুলো ভোট হয়, প্রতি মাসেই কোনো না কোনো ভোট আছে, যদি হিসাব করি প্রায়।
সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, বিহারে হতে পারে, আসামে হতে পারে। বিধানসভা লোকসভা সুতরাং সেটা দেখা কথা যায়। নয়। কথাটা যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তার মধ্যে ওনার দিক থেকে একটা যুক্তি আছে। কি যুক্তি? উনি বারবার বলছেন ভোট আসলে কাকে কাকে ভোটবে ঠিক করেন। এই একই কাজ রাজ্য সরকারও করে, যে বিরোধী দলের কাদেরকে ভোটবেন, কি কি কারণে, কি কি অনৈতিক মানে কোনো কারণ ছাড়া। এটা তো আমরা দেখে এসছি, এটা আমাদের বিশেষ করে বেঙ্গলের এটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমি সেটা যাচ্ছি না। আমার কথা হলো, ধরা যাক তর্কের খাতিরে মাননীয় পার্থবাবু, মাননীয় খাদ্যমন্ত্রী এরা কেউ দোষী নয়, তাহলে এদেরকে এতদিন কেন অ্যারেস্ট রাখা হলো? এটা তো প্রশ্ন আসতেই পারে। তার কারণটা হলো, প্রথম আমরা যদি নারদা সারদা পরপর দেখি, পরপর এবং শেষ অবধি আমরা আরজিকর দেখি, প্রতিটি ক্ষেত্রেই মানুষ ভীষণ আশাবাদী হয়েছিল। ঠিক, আমরা একটা আশা কী দেখেছিলাম, আমরা যখন দেখছি আমাদের রাজ্যে সুশাসন পাচ্ছি না, আমরা যখন দেখছি আমাদের যারা সরকার চালাচ্ছেন 11-র পর থেকে, আমি বলছি মানে 1 বছর প্রথম মোটামুটি ছিল, পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু হলো, তারপরে কামদুনি, পরপর আমিরুল। তো যখন দেখছি যে আমরা সরকারের কাছে যেই শাসন ব্যবস্থা চেয়েছিলাম সেটা পাচ্ছি না, যে কোনো কারণে রাজ্যের মানুষ সন্তুষ্ট ছিল না। এখন ইদানিং সন্তুষ্ট মহিলা ভাতার জন্য, সেটা আলাদা কথা। কিন্তু তখন মানুষ ভাবলো যদি ইডি সিবিআই আসে তাহলে হয়তো আমাদের রাজ্যটা দুর্নীতি কিছুটা হলেও মুক্ত হবে, বা ভবিষ্যতে যারা করবে তারা 10 বার চিন্তা করবে। আজকে যেটা সিবিআই ইডি যেটা প্রমাণ রাখছেন, নারদা ধরো তো, এতগুলো লোক, এতগুলো বছর হয়ে গেল, সারদা এতগুলো লোকের টাকা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, তাদের জীবন নষ্ট হয়ে গেল প্রতিটি ক্ষেত্রে। তো সেখানে কি দেখা যাচ্ছে, যেই আমাদের মনে হয় এটা রীতিমতো একটা মানে একটা দারুণ ফিল্ম হতে পারে, একটা টেনশন ক্রিয়েট করে, এই ধরা পড়লো 1 সেকেন্ড প্লিজ, কিন্তু পড়লো না। প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি এই পড়লো আমরা সিও পরের দিন কাগজ দেখবো, মাঝরাতে শুনবো, এই কোনো বারবার করে সবাই আমরা খুলছি, এই অ্যারেস্ট হলো না। এক অদ্ভুত কারণ। এখানে একটাই জিনিস সম্ভব, দেখো আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে, যদি স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আঘাত না থাকে তাহলে এটা সম্ভব না। সিবিআই ইডি কার আন্ডারে? আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের জবাব দেওয়া উচিত যে কেন এতগুলো কেসের কোনো প্রপার চার্জশিট হলো না। আমরা বাংলার মানুষ জানতে চাই। দেখুন, প্রথম তো হচ্ছে উনি যেগুলো বলছেন সবগুলোই কোর্টের মনিটরিংয়ে, কোর্টের মানে কোর্টের অর্ডারে হয়েছে। এই কাজ আমার মনে হয় কোর্টই করতে পারে। এটা কিন্তু অভিজিৎ বাবু বলেছেন, অভিজিৎ বাবু যখন বিচারপতি, অভিজিৎ বাবু বলছে সিবিআই ঠিক কাজ করছে না। এই যে চার্জশিটের কপি একটা আমার কাছেও আছে। এখানে যেটা হচ্ছে সিবিআই যে চার্জশিটে দেখুন লিখেছে, অ্যাকিউজড বলে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র অ্যাকিউজড। ন্যাচারালি এরা অ্যারেস্টেড হয়েছে, এদের অ্যাড্রেস সব আছে। অভিষেক ব্যানার্জির নামটা কিভাবে এসছে, একটা অডিও টেপ তারা পেয়েছে, সেখানে এই 3 জনের কথোপকথন এবং সেই কথোপকথন। আরে বলতে দাও, তৃণমূলকে বাঁচাতে হবে জানি, আরে তৃণমূলকে বাঁচাতে হবে জানি, কথাটা বলতে দাও না, বাঁচাতে হবে জানি, ইন্ডি জোটের সদস্য বাঁচাতে হবে জানি, অব্লিগেশন সিপিএম এর অব্লিগেশন আছে জানি, কিন্তু আলোচনাটা শুনতে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অভিষেক ব্যানার্জির সাথে ওরা বলেছে যে অভিষেক ব্যানার্জি 20 কোটি চেয়েছে। এখন এই যে অভিষেক ব্যানার্জি কে ওদের কথোপকথনে ছিল না, সাংসদ নাকি কালীঘাটে না কোথায়, সেইটা বের করাই তো সিবিআই এর কাজ। সেটা তো সহজ হয়ে গেল। অভিষেক ব্যানার্জি তো নিজেই বলে দিল যে আমার নাম দুবার আছে। আমি তো সিবিআই অপেক্ষা করেছিল যে চার্জশিটের খবরটা এবিপি আনন্দ দেখাবে, সেটা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বলবেন যে আমি অভিষেক। আমি বলছি ব্যাপারটা, হিসেবটা কি এতই সহজ? এই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানে ইনফ্যাক্ট দেশের প্রত্যেকে। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন যে আজকে ঠিক এইটা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং। দেখুন, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে, সেই বন্দ্যোপাধ্যায়টা কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট ঘিরেই এখন জোর রাজনৈতিক বিতর্ক। সৌজন্যে এই নাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ। কিন্তু জনৈক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কিচ্ছু স্পষ্ট করেনি সিবিআই। এই আবহেই এবার নেতাজি ইন্ডোরের সভা থেকে চার্জশিট প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়,
সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দিয়ে আবার ট্রাই করতে পারতেন। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এও সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে আরো 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো 2000 চাকরি প্রার্থী থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির পরিচয় কেন সামনে আনলো না সিবিআই? এই নেপথ্যে সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস, সিপিএম। ভয় পেয়েছে সিবিআই, তার কারণ মোদিজি চায়নি সিবিআই চার্জশিটে আপনার নাম থাকুক। ফলে এখন এই আপনার তরজা আর সিবিআইয়ের তরজাটা বাংলার মানুষ দেখবে, আর এই চাকরি চুরিটা অধরাই থেকে যাবে, মাথা ধরা পড়বে না, কারণ দাদা চাইনি আর দিদি চাইনি। অভিষেক ব্যানার্জি বলা হলো, কিন্তু অভিষেক ব্যানার্জি বলে নির্দিষ্ট করা হলো না, নাম রাখলাম চাপে চাপে থাকো, যা বলবো সেইভাবে চলো, আবার ছেড়েও রাখলাম যেন পিসিরও কাজে লাগে, পিসিরও কাজে লাগবে, দিল্লিরও কাজে লাগবে। অতএব মাঝখানে একটা জনৈক অভিষেক ব্যানার্জি, পিসির ভাইপো পরিচয় দেওয়া হলো না, কাকুর ভাইপো পরিচয় দেওয়া হলো না। যদি শিন্ডের প্রয়োজন হয় তাহলে শিন্ডে খুঁজে পাওয়া যেতে পারে দিল্লির, আর যদি অভিষেক বাড়াবাড়ি করে তাহলে অন্তত ডানা ছাটার ব্যবস্থা করার জন্য সুযোগ করে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে। ম্যাচ ফিক্সিং অনেক রকম। সব মিলিয়ে সিবিআই চার্জশিট ঘিরে ধোঁয়াশা, তরজা, বিতর্ক চরমে। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।